40টিরও বেশি নৌযান মৃত্যু ঝুঁকি নিয়ে যাচ্ছে গাজার দিকে। হামলা চালাতে পারে ইসরায়েল। তারা কি পারবে ফিলিস্তিনে পৌঁছাতে? ভয়াবহ বিপর্যয়ের মুখে আমেরিকা। তালা ঝুলছে বিভিন্ন সরকারি অফিসে। বেতন বন্ধ হাজারো কর্মচারীর। জিম্মি নাগরিকরা কিভাবে বাঁচবে? গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন আফগান নাগরিকরা। দেশটিতে সম্পূর্ণ বন্ধ ইন্টারনেট সেবা। এই সিদ্ধান্ত কি অশ্লীলতা রোধ করতে পারবে? আসসালামু আলাইকুম, দেখছেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্য, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে 40টিরও বেশি নৌযান নিয়ে গঠিত এই নৌবহর এগিয়ে যাচ্ছে গাজার দিকে। যে কোনো মূল্যে এই নৌবহর আটকে দেওয়ার ঘোষণা দিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। গাজায় কি পৌঁছাতে পারবে এই মানবিক ফ্লোটিলা, নাকি আবারও নির্লজ্জের মতো আটকে দেবে ইসরায়েল? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। গাজা উপকূলের দিকে এগোচ্ছে এক অভূতপূর্ব মানবিক উদ্যোগ সুমুদ ফ্লোটিলা। 40টিরও বেশি নৌযান নিয়ে গঠিত এই বড় আকারের নৌবহনে রয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবক। আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ফ্লোটিলাটি মূলত ইসরায়েলের আরোপিত সমুদ্র অবরোধ ভাঙতে গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। তাদের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। ফ্লোটিলা শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে চলমান নৌযানের বহর। এর আগেও বিভিন্ন মানবাধিকার সংগঠন গাজায় সহায়তা পৌঁছানোর জন্য ফ্লোটিলা পাঠিয়েছিল, যার মধ্যে 2010 সালে মাভি মারমারা ঘটনা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবারের উদ্যোগের নাম দেওয়া হয়েছে সুমুদ ফ্লোটিলা। আরবিতে সুমুদ মানে ধৈর্য ও দৃঢ়তা। এর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে গাজায় দীর্ঘদিনের অবরোধ ভাঙার জন্য এই প্রচেষ্টা কেবল মানবিক সহায়তা নয়, বরং প্রতিরোধের প্রতীকও। ফ্লোটিলায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন আলোকচিত্র সাংবাদিক শহীদুল আলম। বুকে শহীদ আবু সাইদের ছবি আর মাথায় নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি গোটা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। দ্য গার্ডিয়ানের তথ্য মতে এই ফ্লোটিলায় সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন। ইতালি ও স্পেন নিজেদের নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে কিছু নৌযান পাঠালেও তারা 150 নটিক্যাল মাইল দূর থেকে ফিরে আসে। তবে ফ্লোটিলা থামতে রাজি নয়। এতে করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন মতে, কনসায়েন্স নামের একটি তুর্কি জাহাজ, যা গত মে মাসে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, পুনরায় ইতালির উত্তরান্ত বন্দর থেকে যাত্রা শুরু করেছে। তুর্কি এমপি সেমা সিলকিন জানান, জাহাজটি হামলার পরও গাজায় পৌঁছতে বদ্ধপরিকর। উল্লেখ্য, ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও তারা এর দায় অস্বীকার করেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দেশটির নৌবাহিনী ইতোমধ্যেই ফ্লোটিলাটি আটকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দাবি করছে, গাজায় প্রবেশ করা যে কোনো অননুমোদিত জাহাজ হামাসের হাতে চলে যেতে পারে এবং এর মাধ্যমে অস্ত্র পাচারের সুযোগ তৈরি হতে পারে। তবে আন্তর্জাতিক মহল একে মানবিক সহায়তা ঠেকানোর অমানবিক পদক্ষেপ হিসেবেই দেখছে। অন্যদিকে সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে এই ঘটনাকে নিয়ে ব্যাপক আলোচনা করছে। অনেকে বলছেন, যেখানে বিশ্ব শক্তিগুলো ব্যর্থ, সেখানে সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরাই সাহস নিয়ে এগিয়ে এসেছেন। আবার অনেকের ধারণা, ইসরায়েল যদি ফ্লোটিলার উপর আক্রমণ চালায়, তবে তার নতুন করে 2010 সালের মাভি মারমারা ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে এবং ইসরায়েল আরও তীব্র আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক চাপে পড়বে। দ্য জুইশ ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়, ফ্লোটিলার মধ্যে থাকা বহু কর্মীকে যদি আঘাত করা হয়, তবে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল হবে। ফ্লোটিলার সাফল্য গাজার জনগণের জন্য নতুন আশার আলো হয়ে উঠবে বলে আল জাজিরার একটি বিশ্লেষণে বলা হয়েছে। এতে করে ইসরায়েলের অবরোধ আবারও অমানবিক বলে প্রমাণিত হবে। অন্যদিকে এটি যদি ব্যর্থ হয় বা সহিংস আক্রমণের মুখে পড়ে, তবে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এবং ইসরায়েলের কূটনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে। এদিকে তুর্কি ও স্প্যানিশ যুদ্ধজাহাজ দূর থেকে সহায়তা দিচ্ছে বলেও জানা গেছে। সব মিলিয়ে বলা যায়, সুমুদ ফ্লোটিলা কেবল একটি মানবিক সহায়তা বহন নয়, বরং গাজায় অবরোধ ভাঙার এক বৈশ্বিক প্রতিরোধের প্রতীক। যদি এই উদ্যোগ সফল হয়, তবে গাজার কোটি মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়াবে। আর যদি ইসরায়েল আক্রমণ চালায়, তবে তা নতুন করে আন্তর্জাতিক আইন ও রাজনৈতিক সংকট তৈরি করবে।
ফলাফল যাই হোক না কেন, এই যাত্রা ইতোমধ্যেই বিশ্ববাসীর চোখে মানবতার জন্য এক সাহসী সংগ্রামের নাম হয়ে উঠেছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এদিকে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 20 দফার শান্তি প্রস্তাব তুলেছেন তাতে অস্পষ্ট স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি। শুধু স্বাধীন ফিলিস্তিন ইস্যুতেই নয়, গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার, গাজার শাসনভার নেয়া সম্ভাব্য অন্তর্বর্তী সরকার, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার সহ আরও বেশ কিছু বিষয়ে অস্পষ্টতা আছে ট্রাম্পের প্রস্তাবে। এই প্রস্তাব প্রধানত ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য তৈরি বলে মত অনেক বিশ্লেষকের। কেউ কেউ বলছেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য এমন একটি প্রস্তাব মেনে নেওয়া হবে অবিবেচকের মতো কাজ। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। দুনিয়া জুড়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাব। এই প্রস্তাবকে তুলনামূলক ইতিবাচক হিসেবেই দেখছে চীন, রাশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে শেষমেশ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো কি প্রতিক্রিয়া জানাবে সেদিকেই অধীর হয়ে তাকিয়ে আছে বিশ্ববাসী। তুলনামূলক ইতিবাচক মনে হলেও 20 দফার এই শান্তি প্রস্তাবে অস্পষ্ট স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি। এ বিষয়ক অস্পষ্টতা এবং অন্যান্য বেশ কিছু দফা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত না থাকায় এ পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। এখন পর্যন্ত গাজার শাসক গোষ্ঠী হামাস ট্রাম্পের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও ট্রাম্প তার প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া পেতে 3 থেকে 4 দিনের সময় বেঁধে দিয়েছেন, না হলে হামাসের চরম পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের 20 দফা প্রস্তাবে শর্ত সাপেক্ষে এবং অস্পষ্টভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার কথা বলা হয়েছে। এক্ষেত্রে প্রস্তাবে গাজার উন্নয়ন এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কারকে শর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে। এমনকি তারপরও একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আলোচনা শুরু হতে পারে কিনা নিশ্চিত নয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে অস্পষ্টতার বিষয়টি নেতানিয়াহুর বক্তব্যেও এসেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, নেতানিয়াহু তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে কোনো আলোচনা হয়নি। নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয় ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে তিনি একমত হয়েছেন কিনা। জবাবে তিনি বলেন, না, কোনোভাবেই নয়। তিনি এও বলেন, ট্রাম্পের দেওয়া 20 দফা প্রস্তাবে এ ধরনের কিছু নেই। বিবিসির প্রতিবেদনেও বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি অস্পষ্টভাবে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর সাংঘর্ষিক বক্তব্য এবং তার সরকারে অতিরক্ষণশীল শরিকদের অবস্থানের কারণে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সামনে এগোনো কঠিন হবে। এরই মধ্যে হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট এবং এর মাধ্যমে হামাসকে নির্মূল করার অসম্ভব শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরও সদিচ্ছা নিয়ে প্রস্তাবটি পর্যালোচনা করবে বলে জানিয়েছে তারা। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেন, ট্রাম্পের 20 দফা পরিকল্পনা সমস্যাজনক এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য তা গ্রহণ করা হবে একেবারেই অবিবেচকের কাজ, কারণ এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থের দিকেই বেশি ঝুঁকে আছে। হিজল জোবায়ের, বাংলাভিশন। ভয়াবহ অচল অবস্থার মুখে পড়েছে আমেরিকা। বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের দ্বন্দ্বে নতুন অর্থ বছরের শুরুতেই বন্ধ হয়ে যাচ্ছে সরকারি তহবিল। শাটডাউনের কারণে তালা ঝুলছে ফেডারেল অফিসে, হাজারো কর্মচারীকে পাঠানো হচ্ছে বিনা বেতনে ছুটিতে। প্রতিদিন ক্ষতি হবে আনুমানিক $400 মিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, এই বিপর্যয়ের দায় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ নেতৃত্ব। একদিকে স্বাস্থ্যসেবা নিয়ে অচল অবস্থা, অন্যদিকে জনগণ জিম্মি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, কিভাবে ট্রাম্প প্রশাসন আমেরিকাকে নেতৃত্ব দেবে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে চরম এক রাজনৈতিক নাটক। বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের একমত হতে না পারায় শাটডাউনের কবলে পড়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। অচলাবস্থার কারণে বন্ধ হয়ে যাচ্ছে ফেডারেল অফিসের দরজা। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হবে হাজার হাজার সরকারি কর্মচারীকে। দৈনিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে $400 মিলিয়ন। বিশ্লেষকেরা বলছেন, চলমান পরিস্থিতির জন্য দায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক বোকামি। পরাশক্তি হিসাবে আমেরিকা যতই বড়াই করুক, এক রাতে পুরো প্রশাসন থমকে যাওয়া প্রমাণ করছে ধীরে ধীরে খুলে পড়ছে বিশ্ব মোড়লের চকচকে মুখোশ। এই ব্যর্থতা
ব্যর্থতার দায় কিভাবে এড়াবে ট্রাম্পের সরকার? শাটডাউনকে ঘিরে আসল সংঘাত মূলত স্বাস্থ্যসেবা নিয়ে। ডেমোক্র্যাটরা চাইছে বাজেটে পরিবর্তন এনে লক্ষ লক্ষ আমেরিকানদের জন্য মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া স্বাস্থ্য সুবিধা নবায়ন করা হোক। অন্যদিকে ট্রাম্পের দল রিপাবলিকানরা একেবারেই অনড়। তাদের দাবি বাজেটে কোনো পরিবর্তন আনা যাবে না, বরং এই ইস্যু নিয়ে আলাদা আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারকে সচল রাখতে 30 সেপ্টেম্বর স্থানীয় সময় মধ্যরাতের আগে ব্যয় সংক্রান্ত বিল পাশ করার দরকার ছিল, কিন্তু ভোটাভুটির পরেও বিল পাশ হয়নি। দুই পক্ষের সমঝোতা না হওয়ার কারণে কার্যত অচল হয়ে আছে মার্কিন কংগ্রেস। ফলে সরকারি বিভিন্ন কার্যক্রমের মুখ থুবড়ে পড়া এখন কেবল সময়ের ব্যাপার। সাধারণত প্রতি বছর 1 অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হয়। এর আগে কংগ্রেসে কোনো বিল নিয়ে মতবিরোধ থাকলে এবং সেটা নিয়ে চুক্তিতে পৌঁছানো না গেলে তৈরি হয় শাটডাউন পরিস্থিতি। অবশ্য বাজেট সংক্রান্ত অচলাবস্থা আমেরিকার রাজনীতিতে নতুন কিছু না। 1981 সালের পর থেকে এই নিয়ে 15 বার অচল হয়েছে মার্কিন সরকারের কার্যক্রম। শেষবার সবচেয়ে দীর্ঘ শাটডাউন হয়েছিল 2018-19 সালে। তখনও দেশটির ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইবার মোট 35 দিন ধরে বন্ধ ছিল সরকারি কার্যক্রম। চলমান বিপর্যয়ের জন্য ডেমোক্র্যাটদের দিকে আঙুল তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন বাজেট আটকে গেলে তার প্রশাসন অপরিবর্তনীয় ও শক্ত কিছু সিদ্ধান্ত নেবে। গত কয়েকদিন আগেই সরকারি কর্মচারীর সংখ্যা কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। ফলে শাটডাউনের কারণে শুধু সাধারণ মার্কিন নাগরিকরাই নয়, তীব্র অনিশ্চয়তায় পড়বে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ। ডেমোক্র্যাটরা পাল্টা অভিযোগ তুলেছে এর দায় সম্পূর্ণ রিপাবলিকানদের। তাদের মতে স্বাস্থ্যসেবায় ভর্তুকি বাদ দিয়ে বাজেট পাশ করালে স্বাস্থ্য বীমা হারাবেন লাখো নিম্ন আয়ের আমেরিকান। সরকারি অফিসগুলো শাটডাউন মোকাবেলায় কার্যক্রম শুরু করেছে। কোন অফিসে তালা পড়বে, কাদের বিনা বেতনে ছুটিতে পাঠানো হবে, কোন কোন সংস্থাগুলো জরুরি বলে চালু থাকবে, সবকিছু এর মধ্যেই নির্ধারিত করা হয়েছে। শাটডাউন থেকে উত্তরণের সবচেয়ে কার্যকরী সমাধান হল অস্থায়ী বাজেট পাস। তবে ডেমোক্র্যাট রিপাবলিকানদের সমঝোতা না হলে দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব না। আন্তর্জাতিক অঙ্গনে গণতন্ত্রের রোল মডেল বলে সবসময়ই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার করে আসছে যুক্তরাষ্ট্র। অথচ সে দেশের সরকারই এখন জনগণকে জিম্মি করছে রাজনৈতিক স্বার্থে। এমন ব্যর্থতা মাথায় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে আমেরিকাকে গ্রেট বানাবেন, সেটাই এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আফগান নাগরিকরা, কারণ দেশটিতে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে তালেবান প্রশাসন। এর ফলে বাইরের বিশ্বের সঙ্গে দেশটির কয়েক কোটি মানুষের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্টারনেট বন্ধের কারণে দেশটির গণমাধ্যম ও বিনোদনের মতো নাগরিক ও মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও বেসরকারি ব্যাংকিং খাতও ক্ষতির মুখে পড়তে পারে। তবে তালেবান প্রশাসনের দাবি, অশ্লীলতা রোধ ও নৈতিকতা রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। 2021 সালে ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে শরিয়া আইনের ভিত্তিতে একের পর এক বিধিনিষেধ জারি করেছে তালেবান। আর এবার নিষেধাজ্ঞার খড়গে পড়ল দেশটির ইন্টারনেট সেবা, যার ফলে বাইরের বিশ্বের সঙ্গে দেশটির কয়েক কোটি মানুষের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত 29 সেপ্টেম্বর এক আনুষ্ঠানিক আদেশের মাধ্যমে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় তালেবান প্রশাসন, যেখানে বলা হয় অনৈতিকতা ও অসৎ কর্মকাণ্ড বন্ধের জন্য সরকার ইন্টারনেট বন্ধ করেছে। অসৎ কর্মকাণ্ড প্রতিরোধের জন্য কয়েক সপ্তাহ আগে থেকেই তারা ফাইবার অপটিক কেবল কেটে দেওয়া শুরু করে। এই নিষেধাজ্ঞার ফলে দেশটির মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার ব্যাহত হয়েছে। এমনকি কাবুল বিমানবন্দরে অন্তত 5টি ফ্লাইটও বাতিল করতে হয়েছে। হাসপাতাল, সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রমেও বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
আফগানিস্তানে 1 কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। ইন্টারনেট বন্ধের কারণে দেশটির গণমাধ্যম, বিনোদনের মতো নাগরিক ও মৌলিক অধিকারও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও বেসরকারি ব্যাংকিং খাতও ক্ষতির মুখে পড়তে পারে। অনেক তরুণ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের পথ বের করেছিলেন। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সেই পথও রুদ্ধ হওয়ার শঙ্কায় আছেন তারা। সোমবার থেকে কাবুলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সমস্ত সরকারি অফিস, বিশ্ববিদ্যালয় ও স্কুল ইন্টারনেট ব্যবহার করে, ফলে এটি মানুষের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। আমরা সরকারকে ইন্টারনেট পুনরায় সংযোগ করার জন্য অনুরোধ করছি। ইন্টারনেট ছাড়া মানুষের জীবনযাপন করা অনেক কঠিন। ইন্টারনেট বন্ধ থাকায় নিজ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারছেন না বিভিন্ন দেশে বসবাসরত আফগানরা। ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন 31 বছর বয়সী ওয়ালি আহমেদ জাই। আফগানিস্তানে তার পরিবার কেমন আছে সেই খোঁজও নিতে পারছেন না তিনি। আমি আমার পরিবারকে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু কোনো নেটওয়ার্ক কাজ করছে না, এমনকি সিম কার্ডও কাজ করছে না। সব নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। একবার চিন্তা করুন, আপনি আপনার পরিবারের কোনো খোঁজ নিতে পারছেন না। এটা একদমই ঠিক হচ্ছে না। ইন্টারনেট বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আফগান নারীরা। মাধ্যমিক শিক্ষা ও চাকরি থেকে বঞ্চিত হওয়ার পর অনেক নারীর জন্য ইন্টারনেট পথ খুলে দিয়েছিল। অনেক তরুণী অনলাইনে পড়াশোনার দিকে ঝুঁকছিলেন, কিন্তু সরকার ফাইবার অপটিক কেবল কেটে দেওয়ার মাধ্যমে সে সুযোগও বন্ধ করে দিয়েছে। আফগানিস্তানের ডিজিটাল রাইটস অ্যাক্টিভিস্ট উসামা খিলজির মতে কট্টর শাসকদের বেশি নজর নারীদের স্বাধীনতায়। তারা মনে করেন ইন্টারনেট নারীদের এক ধরনের স্বাধীনতা দিচ্ছে, আর এটি থামানোর উপায় হল ইন্টারনেট বন্ধ করা। গত বছরের 21শে আগস্ট আফগানিস্তানে সৎকর্ম প্রচার ও অসৎকর্ম প্রতিরোধ আইন পাশ হয়। অশ্লীলতা রোধ ও নৈতিকতা রক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। আফগানিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান আহমেদ জিয়া সারাজের মতে বাইরের দুনিয়া থেকে নিজেদের শাসন ব্যবস্থার সমালোচনামূলক চিত্র আড়াল করতে এবং পশ্চিমা শক্তির নজরদারি এড়াতেই এমনটা করা হয়েছে। এর আগে 2021 সালে ক্ষমতায় আসার আগ মুহূর্তেও ইন্টারনেট সংযোগ বন্ধ করেছিল তালেবান। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। টাইফুন রাগাসার আঘাত সামলে না উঠতেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। এ পর্যন্ত অন্তত 70 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত 100-র বেশি। ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টার দিকে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এরপর 800-র বেশি আফটার শক রেকর্ড করা হয়েছে। গত এক দশকের মধ্যে ফিলিপাইনের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভিজায়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় 5 লাখের বেশি মানুষ এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভব করেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকদের কাছে জনপ্রিয় সেবু ও লেইটে দ্বীপের উত্তরাঞ্চল। বাড়িঘর সহ শতবর্ষী একটি চার্চ ধসে পড়েছে। এই দুর্যোগের পরপরই কোস্টগার্ডের সহায়তায় উদ্ধারকর্মী এবং ডাক্তার ও নার্সের বহর ক্ষতিগ্রস্ত দ্বীপে পাঠানো হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই স্থানীয়ভাবে সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।